হ্যালো স্টুডেন্টস, অল ইজ ওয়েল স্টাডি গ্রুপ চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিকস হলো ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স অফ ফর সিবিএসই অ্যান্ড অল কম্পিটিটিভ এক্সামস। যারা সিবিএসই বোর্ডে ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স, বন এবং বন্যপ্রাণীর সম্পদ। প্রথমে ইন্ট্রোডাকশন। Our Earth is a home. Our Earth is home for million living beings, starting from microorganisms and bacteria, lichens to biowan trees, elephant and blue whales. আমাদের পৃথিবী শুধু আমাদেরই বা মানুষেরই বাসস্থান নয়, এই পৃথিবীতে লক্ষ লক্ষ অন্যান্য প্রাণীও বসবাস করে। এবার সেটা বন্যপ্রাণী থেকে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে, উদ্ভিদ থেকে শুরু করে সবার এই পৃথিবীটা, ঠিক আছে। কিন্তু দুঃখজনক একটা কথা যে আমরা মানুষেরা এই পৃথিবীটাকে আমরা গ্রাস করে ফেলেছি, ঠিক আছে। তো স্টার্টিং ফ্রম মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ফ্লোর, লিচেন্স টু বায়োওয়ান ট্রিজ, এলিফ্যান্ট অ্যান্ড ব্লু হোয়াইলস। যখন পৃথিবীটা শুরু হয়, যখন পৃথিবীটার উৎপত্তি ঘটে, তখন এই পৃথিবীতে মানুষের কোনো গতগম্যই ছিল না। তখন মানুষের উৎপত্তিই হয়নি। তখন প্রথম যখন পৃথিবীর উৎপত্তি ঘটে, পৃথিবীর মধ্যে প্রথম প্রাণের অস্তিত্ব পাওয়া যায় কোথায়? সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে মাইক্রো অর্গানিজম অ্যান্ড ব্যাকটেরিয়ার অ্যান্ড লিসেন্স টু বায়োওয়ান, শৈবাল জাতীয় গাছের উৎপত্তি ঘটে। তারপর আস্তে আস্তে এলিফ্যান্ট, ব্লু হোয়াইলস কথার অর্থ হচ্ছে তিমি, সামুদ্রিক তিমির উৎপত্তি ঘটে, ঠিক আছে। ফ্লোরা অ্যান্ড ফোনা ইন ইন্ডিয়া, উদ্ভিদকুল এবং প্রাণীকুল ইন ইন্ডিয়া, ভারতের উদ্ভিদকুল এবং প্রাণীকুল। ইন্ডিয়া is one of the world's richest country in terms of its vast array of biological diversity, and has nearly 8% of the total number of the species in the world, estimated to be 1.6 million. আমাদের ভারতবর্ষ ওয়ার্ল্ড রিচেস্ট, বিশ্বের ধনীতম রাষ্ট্র। কিসে? বায়োডাইভার্সিটির ক্ষেত্রে। আমাদের ভারতবর্ষের বায়োডাইভার্সিটির ক্ষেত্রে বিশ্বের ধনীতম দেশ, ঠিক আছে। নিয়ারলি 8% অফ দ্য টোটাল নাম্বার অফ স্পেসিস ইন দ্য ওয়ার্ল্ড, মোটামুটি পুরো পৃথিবীর ক্ষেত্রে 8% প্রজাতি ভারতের মধ্যে রয়েছে, ঠিক আছে। বা পুরো পৃথিবীর 8% প্রজাতি ভারতের মধ্যে রয়েছে। এর মধ্যে যদি আমরা এস্টিমেট করি 1.6 মিলিয়ন প্রজাতি ভারতের মধ্যে রয়েছে। At last 10% of India's recorded wild flora and 20% of its mammals are one of the treated list, ঠিক আছে। তারপর ক্লাসিফিকেশন অফ স্পেসিস, বিভিন্ন প্রজাতির ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। The International Union for Conservation of Nature and Natural Resource, বা শর্ট ফর্মে যেটাকে বলে IUCN, has classified plant and animals in order to extinctions. The International Union for Conservation of Nature and Natural Resource একটা সংস্থা যেটা ক্লাসিফাইড করেছে ভারতে যে প্ল্যান্টস, উদ্ভিদ এবং প্রাণীদের ক্লাসিফাইড করেছে, ঠিক আছে। এবার আমরা দেখব কি কি প্রজাতির ভারতের মধ্যে উদ্ভিদ এবং প্রাণীকুল রয়েছে। প্রথমে হচ্ছে নর্মাল স্পিসিস বা সাধারণ স্পিসিস বা প্রজাতি। নর্মাল স্পিসিস কি বা সাধারণ প্রজাতি কি? স্পিসিস whose population lives are considered to be a normal for their survival, such as cattle, shall, pain, red nose. নর্মাল স্পিসিস কথার অর্থ হলো যেই প্রজাতি আমাদের সাথে বসবাস করে বা আমাদের সাথে নর্মালভাবে
বসবাস করে সেই সব প্রজাতিকে নর্মাল প্রজাতি বলে। ঠিক আছে, মনে থাকবে। আর এক্সাম্পল হলো ক্যাটেলস, গবাদি পশু, যেটা আমরা নিয়ন্ত্রণ করি বা আমরা আমরা পালন করি গবাদি পশু। হ্যাঁ, তারপর উদ্ভিদের মধ্যে আছে শাল গাছ, পেন, রোডনেটস বা সরল বৃক্ষ জাতীয় গাছ। এই ধরনের গাছ হচ্ছে নর্মাল স্পিসিস। ঠিক আছে, এন্ডেনগার্গেট স্পিসিস। এন্ডেনগার্গেট স্পিসিস কথার অর্থ হলো বিপন্ন প্রজাতি। এই ধরনের প্রজাতি বিলুপ্ত অবস্থায় রয়েছে, বা এই ধরনের প্রজাতি বিলুপ্ত, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের প্রজাতিকে আমরা সংরক্ষিত করা দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছ? এন্ডেনগার্গেট স্পিসিস, দিস আর দ্য স্পিসিস which are in danger of extinction, for example blackbuck, crocodile, Indian wild acis। এই ধরনের প্রজাতির এক্সাম্পল হচ্ছে ব্ল্যাকবাক। ব্ল্যাকবাক অর্থ হচ্ছে কালো হরিণ, হ্যাঁ, ক্রোকোডাইল কুমির, ইন্ডিয়ান ওয়াইল্ড এসিস ভারতীয় বিভিন্ন প্রজাতির গাছ। ঠিক আছে, এই ধরনের প্রজাতি বিভিন্ন অবস্থায় রয়েছে। তারপর হলো vulnerable স্পেসিস। vulnerable স্পেসিস কি? vulnerable স্পেসিস হলো দুর্বল প্রজাতি বা দুর্বল জাতির প্রজাতি। ঠিক আছে, দিস আর স্পেসিস হো পপুলাইজেশন হ্যাজ এ ডেকলাইন। ঠিক আছে, অবনতির দিক দিয়ে যাচ্ছে, টু লিভস from where it is likely to move into the endangered category in in the near future if a negative factors continue to appear. For example, blue sheep, Asiatic elephants, Gangetic dolphin। এই ধরনের প্রজাতি দুর্বল হয়ে পড়ছে। আমাদের ভারতবর্ষে এই ধরনের প্রজাতি দুর্বল হয়ে পড়ছে। সেই সব ধরনের প্রজাতিকে vulnerable স্পিসিস বলা হয়। ঠিক আছে, আর এই ধরনের প্রজাতির মধ্যে পড়ছে ব্লু শিপ, হ্যাঁ, ব্লু শিপ, এশিয়াটিক এলিফ্যান্টস, গঙ্গাটিক ডলফিন। আমাদের ভারতবর্ষের উদ্যোগে একটা যে গঙ্গাটিক বা গঙ্গা নদীর ডলফিনগুলি যেটা বিহারে অবস্থিত, সেটার জন্য খুবই উন্নত করার জন্য ভারত সরকার কি উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, তারপর রের স্পেসিস। রের স্পেসিস, বিরল প্রজাতির প্রাণী। ঠিক আছে, স্পেসিস উইথ স্মল পপুলাইজেশন may move into the endangered or vulnerable category if the negative factors affecting them continue to operate। হ্যাঁ, for example Himalayan brown bear, wild Asiatic buffalo, desert fox, and hornbill, etc. রের স্পেসিস কথার অর্থ কি? বিরল প্রজাতির প্রাণী, যেগুলি ভারতের মধ্যে খুব সীমিত পরিমাণেই রয়েছে, খুব অল্প পরিমাণেই রয়েছে। এগুলোকে বলা হয় রের স্পেসিস। ঠিক আছে, রের স্পেসিস কথার অর্থ হলো যেগুলো ভারতের মধ্যে খুব অল্প পরিমাণে রয়েছে। ঠিক আছে, যেগুলোর পরিমাণ খুবই অল্প, কিন্তু অল্প হয়েও এই প্রজাতিগুলি শেষ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল হিমালয়ান ব্রাউন বেয়ার, হ্যাঁ, ওয়াইল্ড এশিয়াটিক বাফলো, ডিজার্ট ফক্স অ্যান্ড হর্নবিল। ঠিক আছে, তারপর হচ্ছে এন্ডেমিক স্পেসিস। স্থানীয় প্রজাতির প্রাণী। এন্ডেমিক কথার অর্থ হলো স্থানীয়, স্পেসিস কথার অর্থ হলো প্রজাতি। এন্ডেমিক প্রজাতির প্রাণী বা প্রজাতি। ঠিক আছে, these are species which are only found in some particular areas, usually isolated by natural and geographical varies. For example, Andaman
টিল, নিকোবর পেঙ্গুইন, আন্দামান ওয়াইল্ড পিগ মিউশন ইন অরুণাচল প্রদেশ। এন্ডেমিক স্পেসিস বা স্থানীয় প্রজাতি কি, যেগুলা খুবই ফাউন্ড ইন সাম পার্টিকুলার এরিয়াস, কিছু পার্টিকুলার জায়গার মধ্যে এগুলা পাওয়া যায়, সেই সব প্রাণীকে এন্ডেমিক স্পেসিস বলা হয়। ঠিক আছে, এর মধ্যে এক্সাম্পল হলো আন্দামান টেল, হ্যাঁ, নিকোবর পেঙ্গুইন, আন্দামান ওয়াইল্ড পিগ, হ্যাঁ, এগুলি এই ধরনের প্রজাতিকে এন্ডেমিক স্পেসিস বলা হয়, যেগুলি পার্টিকুলার এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তারপর লাস্ট যে প্রজাতি সেটা হচ্ছে এক্সটিংক্ট স্পেসিস। Extinct species. These are species which are not found after the searches of known or likely area where they may occur. For example, Asiatic cheetahs, pink-head dog. এই ধরনের প্রজাতি যেগুলা লুপ্ত, সেগুলোকে এখন আর দেখা যাচ্ছে না ভারতের মধ্যে। এই ধরনের প্রজাতিকে বলা হয় এক্সটিংক্ট স্পেসিস। ঠিক আছে, এই ধরনের প্রজাতিকে বলা হয় এক্সটিংক্ট স্পেসিস। এই ধরনের প্রজাতির মধ্যে এক্সাম্পল হচ্ছে এশিয়াটিক চিতাস, পিঙ্ক হ্যাড ডগ। ঠিক আছে, তারপর এইসব যে প্রজাতি, সেই সব প্রজাতির বিলুপ্তের কারণ বা উদ্ভিদকুল এবং প্রাণীকুলের বিলুপ্তির কারণ বা causes of depletion of the flora and fauna। ঠিক আছে, human beings transformed nature into a resource obtaining directly and indirectly from the forest. Wildlife source wood, bricks, leaves, rubber, medicines, diet, food, fuel, fodder, manure, etc., which are depleted our forest and wildlife। আমাদের পৃথিবীটা খুব সুন্দর উদ্ভিদকুল এবং প্রাণীকুলে ভরে আছে। ঠিক আছে, কিন্তু আমরা মানুষেরা তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য, তাদের খাবারের জন্য, তাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য তারা এইসব প্রাণী, এইসব উদ্ভিদ, এইসব আমাদের বায়োডাইভার্সিটিকে নষ্ট করে ফেলছে, যেটা আমাদের পৃথিবীর পক্ষে খুবই বিষাক্তজনক। আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমরা পুরো পৃথিবীটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছি বা আমাদের বায়োডাইভার্সিটিকে ধ্বংস করে দিচ্ছি। ঠিক আছে, এসবের কারণ কি? The various factors that cause of depletion of the flora and fauna are large scale development projects, shifting cultivation, mining, grazing and fuel woods collection, overpopulation। যে এই উদ্ভিদকুল এবং প্রাণীকুল বিলুপ্তির কারণগুলি হলো ওভার পপুলাইজেশন, আমাদের জনসংখ্যা বৃদ্ধি, শিফটিং কাল্টিভেশন, আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমরা বিভিন্ন গাছ কেটে নিচ্ছি। ঠিক আছে, সেলস, লার্জ সেলস প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট, কোনো প্রজেক্ট বানানোর জন্য আমরা কোনো চিড়িয়াখানাকে একটা প্রজেক্টে বা একটা ফ্যাক্টরিতে পরিণত করছি, বা আমাদের দৈনন্দিন জামা কাপড় পরার জন্য আমরা কোনো প্রাণীকে কেটে কেটে তার ছাল বা তার পশম বা তার দাঁত বা তার হাড় বা তার বিভিন্ন জিনিস আমরা কাজে লাগাচ্ছি, তার জন্য প্রাণীর বিলুপ্তি হচ্ছে। ঠিক আছে, এই ধরনের কারণের জন্য যে আমাদের উদ্ভিদকুল এবং প্রাণীকুলের কি বিলুপ্তি হচ্ছে।
তারপর ফ্যাক্টর রেসপন্সিবল ফর ডেক্লাইন ইন্ডিয়াস বায়োডাইভার্সিটি। আমাদের ভারতবর্ষের বায়োডাইভার্সিটির ডেক্লাইনের যে কারণগুলো সেগুলো হলো হেবিটেট destruction, hunting, forcing over exploitation, environment pollution, foraging, forest fire। আমাদের ভারতবর্ষের যে বায়োডাইভার্সিটির ডেক্লাইন হচ্ছে সেটার কারণগুলি হলো যে এনভায়রনমেন্ট পলিউশন, আমাদের এনভায়রনমেন্টকে পলিউশন করছি, দূষণ করছি, হ্যাঁ, ফরেস্ট ফায়ার। আমাদের কয়েকদিন আগেও দেখলাম যে মেঘালয়ের মধ্যে ফরেস্ট ফায়ার লেগেছে, যার দরুন বহু পুরো একটা পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমাদের ইন্ডিয়ার বায়োডাইভার্সিটিটা নষ্ট হচ্ছে। ঠিক আছে, এবার কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার ফরেস্ট লাইফ অ্যান্ড ওয়াইল্ড লাইফের কনজার্ভ করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমাদের ভারত সরকার। ঠিক আছে, কনজারভেশন প্লাস right, the ecological diversity and our life support system, water, air and soil। আমাদের লাইফে, আমাদের জীবনে যে ওয়াটার, জল, বাতাস এবং মাটি জড়িয়ে আছে। ঠিক আছে, সেইগুলোকে কনজার্ভ করা দরকার। হ্যাঁ, ডিউ টু কনজারভেশন ডিমান্ড, ইন্ডিয়া Wildlife Act was implemented in 1972 with various provisions for uh, protecting habits। আমাদের ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী 1972 খ্রিস্টাব্দে একটি ভেরিয়াস বিভিন্ন ধরনের প্রভিশন নিয়ে প্রজেক্ট হেবিটেট গড়ানো হয়েছে। ঠিক আছে, দ্য এম of the program was protecting the remaining population, getting endangered species by binding, hunting, giving legal protection habitats, and restoration trade wildlife। এই প্রজেক্টের দ্বারা বা এই অ্যাক্টের দ্বারা বিভিন্ন ধরনের গাছ কাটার যে আইনগুলা সেগুলো পরিবর্তন করানো হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমরা বিভিন্ন পরিবেশকে নষ্ট করছি, সেই ক্ষেত্রেও দেখানো হয়েছে, সেই যে নিয়ন্ত্রণে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে আর কোনো ইম্পর্টেন্ট নেই। কমিউনিটি অ্যান্ড কনজারভেশন। The forests are also home to some of the traditional communities। ঠিক আছে, দেখো কমিউনিটিস অ্যান্ড কনজারভেশনটা কি। আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক আদিবাসী মানুষ আছে যেগুলা বন সম্পদকে তাদের বাসস্থান বা বাসস্থান মনে করে। ঠিক আছে, এর থেকে যে কমিউনিটি অ্যান্ড কনজারভেশন, বিভিন্ন মানুষের যে বনজ সম্পদ কনজার্ভ করার আন্দোলনও ভারতের মধ্যে হয়েছে। এর মধ্যে দ্য ফরেস্ট আর অলসো টু হোম সাম ট্রেডিশনাল কমিউনিটিস, বিভিন্ন উপজাতিদের বাসস্থান এই কি ফরেস্ট বা বনজ সম্পদ। লোকাল কমিউনিটিস আর স্ট্রাগলিং টু কনজার্ভ দেয়ার হ্যাবিটেট অ্যালং উইথ গভর্নমেন্ট অফিসিয়ালস। বিভিন্ন রাজ্যের বা আমাদের ভারতবর্ষের যে গভর্নমেন্টের সাথে তারা কনজার্ভ বা স্ট্রাগল করেছে সেই সব বনজ সম্পদের বাঁচানোর জন্য। ঠিক আছে, এর মধ্যে উদাহরণ হলো দ্য সারকারিয়া টাইগার রিজার্ভ, রাজস্থান ভিলেজ হ্যাভ fought against mining to by keeping the Wildlife Project Act। ঠিক আছে, দ্য সারকারিয়া টাইগার রিজার্ভ রাজস্থানের মধ্যে সেটা আমাদের ভারতবর্ষ বলেছিল, সেটা ভারতবর্ষের সরকার যেটা বলেছিল করবে, কিন্তু সেখানকার আদিবাসীরা তখন এর জন্য
ফাইট করেছে বা যুদ্ধ করেছে যে এটা হবে না, যে আমাদের ওয়াইল্ড লাইফকে, আমাদের বাসস্থানকে নষ্ট করা চলবে না, তার জন্য কি যুদ্ধ করেছে। তাই কমিউনিটি অ্যান্ড কনজারভেশন কথার অর্থ হলো বিভিন্ন কমিউনিটি বা উপজাতি আমাদের ওয়াইল্ড লাইফ বা বনজ সম্পদের বাসস্থান। ঠিক আছে? তো আমরা সবাই লাস্ট একটা কথাই মনে রাখবো যে আমরা আমাদের বনজ সম্পদ নষ্ট করব না, আমাদের পৃথিবীটাকে নষ্ট করব না। এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবে। ঠিক আছে? ধন্যবাদ।